একদম শুরু থেকে যদি শুরু করি, কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে আমরা বোনস পড়াইছিলাম, ঠিক আছে? এই জায়গায় কোশ্চেন হয় মানব দেহে কতটি বোনস আছে? 206টা, ঠিক আছে? 206টা। আর কয়েকটা লং বোনস এর নাম। লং বোনস এর নামের ভিতর টিবিয়া, ফিবুলা, হিউমেরাস, ফিমার, ঠিক আছে? কয়েকটা বোনস এর নাম জাস্ট। আর কয়টা বোনস আছে? 206টা। তারপর হইছে বোনস এর কাজ, আমাদের স্কেলেটাল সিস্টেম বা বোনস এর কাজ, কি কি কাজ আছে। বোনস আমাদের বডির ফ্রেমওয়ার্ক করে, আমাদের চলাচলে সাহায্য করে, ভার বহন করে, ঠিক আছে? এগুলো সব আপনাদের আছে। তো আমি আরেকবার রিভাইজ দিচ্ছি, অ্যান্সার গুলো বলতেছি, বলার পর লাস্টে সমস্যা থাকলে আবার জিজ্ঞেস করেন, সমস্যা নাই, আবার আমি বলে দেব। বোনসের কাজ কি কি? মেইন কাজ হচ্ছে চলাফেরায় সাহায্য করে, ঠিক আছে? চলাফেরায় সাহায্য করে। তারপর হইছে অ্যাবডোমেনের 9টা রিজন, পেটের 9টা রিজন। এটা একটু দেখাই দিচ্ছি আমি আরেকবার, অনেকে পান নাই হয়তো। অ্যাবডোমেনের 9টা রিজন, ঠিক আছে? কথা কিছু বলা যাবে না, কথা সব পরে, ক্লাসে ঢুকে কথা কিসের? 9 রিজন অফ অ্যাবডোমেন, ঠিক আছে? 9 রিজন অফ অ্যাবডোমেন, কি কি রিজন আছে পেটের? পেটের 9টা রিজন, এইটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। আর একবার আমি দেখাই দিচ্ছি, এটার ছবি আপনাদের দেয়া আছে, ঠিক আছে? দেয়া আছে, দেখে নেবেন। 9 রিজন অফ অ্যাবডোমেন, মাঝখানে থাকে আমলিকাস, আমলিকাল রিজন অর আমলিকাস, নাভি। আমলিকাসের উপরে থাকে এপিগ্যাস্ট্রিক, নিচে থাকে হাইপোগ্যাস্ট্রিক। উপরে এপিগ্যাস্ট্রিক, নিচে হাইপোগ্যাস্ট্রিক। আর উপর থেকে এপিগ্যাস্ট্রিকের পাশে রাইট হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক। আমলিকাসের দুই পাশে রাইট লাম্বার, লেফট লাম্বার। আর হাইপোগ্যাস্ট্রিকের দুই পাশে রাইট আইলিয়াক, লেফট আইলিয়াক। সব করেই এটা লিখবেন, এরকম 9টা ভাগ করে লিখবেন, নাইলে গোলাই যাবে, ঠিক আছে? এরকম 9টা ভাগ করে লিখবেন, তাইলে লিখতে সুবিধা হবে, বুঝতে পারবেন। 9 রিজন অফ অ্যাবডোমেন, জাস্ট এইটুকি লিখলেই হবে, ভিতরে আর কিছু লিখতে হবে না। কোনটা কি এক্সাম্পল টেক্সাম্পল এগুলোর দরকার নাই, দরকার নাই। জাস্ট 9 রিজন অফ অ্যাবডোমেন। তাহলে কোশ্চেন, প্রথম ক্লাস দিয়ে কোশ্চেন জাস্ট এই কয়টাই। বোনস কয়টা আছে? লং বোনস এর কয়েকটা এক্সাম্পল, বোনস এর কাজ, ঠিক আছে? বোনস এর কাজ আর 9 রিজন অফ অ্যাবডোমেন। তারপর আসে আর্থ্রাইটিস কাকে বলে, আর্থ্রালজিয়া কাকে বলে, দুইটা কাকে বলে। আর্থ্রাইটিস মানে কি? আর্থ্রাইটিস মানে ইনফেকশন, বোনস এর ইনফেকশন, হাড়ের বা জয়েন্টের ইনফেকশনকে বলে আর্থ্রাইটিস। আর আর্থ্রালজিয়া জাস্ট ব্যথা, জয়েন্টের বা বোনস এর ব্যথাকে বলে আর্থ্রালজিয়া, ঠিক আছে? তারপর কয়েকটি আর্থ্রাইটিসের নাম, যেমন অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস। তারপর আর্থ্রাইটিসের লক্ষণ বা সাইন সিমটম, কি কি লক্ষণ হয় বা কি কি সাইন সিমটম হয়। মেইন লক্ষণ কি? ব্যথা, আগে আমরা বুঝলাম। জয়েন্ট পেইন, 1 নাম্বার লক্ষণ হয়েছে জয়েন্ট পেইন হয়, লাল হয়ে যায়, ঠিক আছে? রেডনেস, ফুলে ওঠে, সুয়েলিং, সুয়েলিং, ব্যথা, পেইন, রেডনেস, লাল হয়ে যায় আর ফুলে ওঠে, সুইলিং। তারপর লস অফ মুভমেন্ট বা ইনএবিলিটি টু মুভমেন্ট, নাড়াতে পারে না, ঠিক আছে? মুভমেন্ট লস হয়, মুভমেন্ট লস হয়। আর এছাড়া পেশেন্টের জ্বর আসতে পারে, জ্বর আসতে পারে, ফিভার, ফিভার, ঠিক আছে? তারপর হচ্ছে ইনভেস্টিগেশন, কি কি পরীক্ষা করা হয়? আর্থ্রাইটিসের পরীক্ষা, আর্থ্রাইটিসে কি কি পরীক্ষা করা হয়? আর্থ্রাইটিসের পরীক্ষার ভিতর আছে কি কি? পরীক্ষার ভিতর প্রথমেই আমরা করি সিবিসি, ঠিক আছে? সিবিসি উইথ ইএসআর। এ বাদে আর কি করা যায়? এক্স-রে করা যায়, এক্স-রে করা যায়, সিটি স্ক্যান করা যায়, এমআরআই করা যায়। এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই। আর এ বাদে স্পেসিফিক কিছু আছে, যেমন গাউটের জন্য আমরা করি ইউরিক অ্যাসিড টেস্ট, ঠিক আছে? ইউরিক অ্যাসিড টেস্ট। রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য আমরা করি আরএ ফ্যাক্টর টেস্ট, আরএ ফ্যাক্টর টেস্ট। আর অস্টিওআর্থ্রাইটিসের জন্য আমরা ক্রিস্টাল বের করি, ঠিক আছে? সাইনোভিয়াল ফ্লুইড অ্যাসপিরেশন করে ক্রিস্টাল দেখি যে আছে কিনা, সিপিপিডি ক্রিস্টাল আছে কিনা। এই ক্ষেত্রে সাইনোভিয়াল ফ্লুইড অ্যাসপিরেশন মেইন টেস্ট, সাইনোভিয়াল ফ্লুইড অ্যাসপিরেশন। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে বললাম কি আরএ ফ্যাক্টর টেস্ট। আর গাউটের জন্য ইউরিক অ্যাসিড টেস্ট, ঠিক আছে? ইউরিক অ্যাসিড টেস্ট। এবার আসেন ট্রিটমেন্ট, সবগুলোরই আলাদা আলাদা ট্রিটমেন্ট শুনতে চাই বা একত্রেও আসতে পারে যে আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট লিখুন। আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট আসলে একদম সহজ করে লিখবেন। প্রথমে কি? প্রথমে আমরা ব্যথা কমানোর জন্য ব্যথার ওষুধ দিই, এনএসআইডি দিই, ঠিক আছে? এনএসআইডি দিই, এনএসআইডির ভিতর
একদম অল্প ব্যথা থাকলে প্যারাসিটামল, একটু বেশি ব্যথা থাকলে আমরা ন্যাপ্রোক্সেন দিতে পারি, আইপ্রোফেন দিতে পারি, ঠিক আছে? আরো বেশি ব্যথা থাকলে আমরা কিটোরোলাকও মাঝে মধ্যে দিতে পারি, সুলিনডাক দিতে পারি, ঠিক আছে? সুলিনডাক দিতে পারি। তারপর তাতে কাজ না হলে আমরা স্টেরয়েডে চলে যাই, স্টেরয়েড দেই, ঠিক আছে? স্টেরয়েড দেই। এছাড়া আর কি দিতে পারি? আর্থোফিক্স দিতে পারি, আর্থোফিক্স, গ্লুকোসামিন আর কন্ড্রয়েটিন সালফেট, আর্থোফিক্স এটা দিতে পারি। আর তাতেও কাজ না হইলে আমরা আরো বেশি পাওয়ারের যেগুলো মিথোট্রেক্সেট জাতীয় ওষুধ এগুলো দিই, বা ইনজেকশন দিই। স্টেরয়েডের যে ইনজেকশন পাওয়া যায় হাঁটুর যে আর্থ্রাইটিস, আর তাতেও যদি না হয় লাস্ট অপশন আমাদের অপারেশন বা সার্জারি, সার্জারি, ঠিক আছে? এতগুলো ট্রিটমেন্ট অপশন, এইভাবে আমরা ট্রিটমেন্ট সাধারণত দিয়ে থাকি। এই গেল টোটাল আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস রিলেটেড। আর্থ্রাইটিস কাকে বলে, আর্থ্রালজিয়া কাকে বলে, এর ইনভেস্টিগেশন, সাইন, সিমটম বা লক্ষণ, ট্রিটমেন্ট, ঠিক আছে? এই কোশ্চেন গুলোর ভিতরে হইতে পারে, আপনাদের সব আসবে না। কোশ্চেনে আসে সাধারণত ধরেন আর্থ্রাইটিস কাকে বলে এর লক্ষণ লিখুন এরকম, বা আর্থ্রাইটিস কাকে বলে এর ট্রিটমেন্ট লিখুন, এরকম কোশ্চেন হয়, ঠিক আছে? এগুলো হয়েছে সবগুলো হয়েছে আর্থ্রাইটিস রিলেটেড আর বোনস রিলেটেড। তার পরের টপিক যেটা ছিল আমরা ইনফেকশাস ডিজিজ বলছিলাম। ইনফেকশাস ডিজিজের এক্সাম্পল বা ইনফেকশাস ডিজিজ কাকে বলে, ইনফেকশাস ডিজিজ কাকে বলে এর এক্সাম্পল, ঠিক আছে? ইনফেকশাস ডিজিজ কোনগুলো, যেগুলো হয়েছে একজনের থেকে অন্যজনে ছড়ায়, এগুলোর বলে কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে? এক্সাম্পলের ভিতর যেমন ডায়রিয়া, করোনা, ঠিক আছে? অনেকগুলো এক্সাম্পল আপনারা আলাদা আলাদা আমি একটা সব দিয়ে দিয়েছিলাম। ব্যাকটেরিয়ার ভিতর টিউবারকুলোসিস যেমন টিবি, ঠিক আছে? যক্ষা। তারপর ভাইরাসের ভিতরে যে করোনা ভাইরাস, ঠিক আছে? এইডস ভাইরাস। ফাঙ্গাসের ভিতর ক্যান্ডিডিয়াসিস, তারপরে যে রিংওয়ার্ম বা দাউদ, গত ক্লাসে পড়াইছিলাম। ফাঙ্গাসের ভিতর প্রোটোজোয়ার ভিতর অ্যামেবিয়াসিস, ঠিক আছে? অ্যামেবিক ডিসেন্ট্রি। আর হেলমিনথিকের ভিতর বা প্যারাসাইটের ভিতর রয়েছে কৃমি হেলমিনথিয়াসিস বা কৃমি, ঠিক আছে? এরকম আলাদা আলাদা বলছিলাম, কয়েকটা নাম লিখলে হবে, এরকম আলাদা আলাদা মনে না রাখতে পারলে সমস্যা নাই, সমস্যা নাই। তাহলে ইনফেকশাস ডিজিজ গেল, ইনফেকশাস ডিজিজের এক্সাম্পল। তারপর হইছে আমাদের পড়াইছিলাম ফ্লু, ইনফ্লুয়েঞ্জা আর কমন কোল্ড, ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জা আর কমন কোল্ড, একটা হচ্ছে কমন কোল্ড আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, দুইটা আলাদা আলাদা করে দুইটার পার্থক্য করবেন। কমন কোল্ডে সাধারণত জ্বর তেমন একটা থাকে না। কমন কোল্ডের ফিচারের ভিতর আমরা বলি কি, সর্দি কাশি এগুলো বেশি থাকে, স্নেজিং থাকে, ঠিক আছে? স্নেজিং থাকে, রানি নোজ থাকে, মাথা ব্যথা থাকতে পারে, এগুলো হচ্ছে কমন কোল্ডের ফিচার। আর ফ্লু আর বা ইনফ্লুয়েঞ্জা এই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের জ্বর থাকবে মোটামুটি হাই ফিভার, ঠিক আছে? হাই ফিভার 101 102 ডিগ্রি এরকম জ্বর থাকে। এই ক্ষেত্রে সর্দির অত সমস্যা সাধারণত থাকে না, থর থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, আর জ্বর কাঁপুনি দিয়ে আসে, ঠিক আছে? কাঁপুনি দিয়ে আসে। দুইটার পার্থক্য একটা সব দিয়ে দিছিলাম, কমন কোল্ড আর ফ্লু, ঠিক আছে? সেই সবটা পড়বেন। তারপর হচ্ছে এগুলার ট্রিটমেন্ট, এগুলার ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন সাধারণত লাগবে না, পরীক্ষা এর ক্ষেত্রে লাগে না। কমন কোল্ডে আর বা ফ্লুতে আমরা কোনো পরীক্ষা তেমন করাই না, আমরা ডাইরেক্ট ট্রিটমেন্টে চলে যাই। ট্রিটমেন্ট কি দিই? সিমটোমেটিক ট্রিটমেন্ট, যে যে সিমটম ওই অনুযায়ী ট্রিটমেন্ট। এই ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করার দরকার নাই। আমরা জাস্ট কি করি, জ্বর থাকলে পেশেন্টের জ্বরের জন্য দেই প্যারাসিটামল, নাপা বা প্যারাসিটামল। জ্বর যতক্ষণ থাকবে ততক্ষণ সে খাবে, 4 ঘন্টা অন্তর অন্তর নিতে পারে, ঠিক আছে? 4 ঘন্টা অন্তর অন্তর প্যারাসিটামল নেওয়া যাবে। একদিনে সর্বোচ্চ 6 বার প্যারাসিটামল নেওয়া যায়, 6 বার নেওয়া যায়। তারপর স্নেজিং এর জন্য যদি হাঁচি বা কাশি থাকে, হাঁচির জন্য আমরা অ্যান্টিহিস্টামিন দিই, ঠিক আছে? অ্যান্টিহিস্টামিন বিভিন্ন, এই যে অ্যালাট্রোল আছে, ফেক্সোফেনাডিন আছে মানে ফেক্সো, ডেজলোরাডিন আছে ডেজলর, রূপা আছে রূপাটাডিন, ঠিক আছে? এগুলো সাধারণত দিয়ে থাকি। যদি রানি নোজ হয় তাহলে আমরা নেজাল ড্রপ দিই, ঠিক আছে? নেজাল ড্রপ দিই অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিনের যে কোনো কিছু, যেমন আফরিন, অ্যান্টাজল এই জাতীয়। এই ক্ষেত্রে নরসল দেওয়া যাবে না, ঠিক আছে? নর্মাল স্যালাইনের টা দেওয়া যাবে না, এই ক্ষেত্রে দিতে হবে সবসময় অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন গ্রুপে। আর মাথা ব্যথার জন্য এই ক্ষেত্রে প্যারাসিটামলই কাজ করে, অন্য কিছুর দরকার সাধারণত নাই, ঠিক আছে? আর মুখে অরুচি থাকতে পারে এইসব পেশেন্টদের, সে ক্ষেত্রে আমরা জিঙ্ক দিতে পারি, ঠিক আছে? জিঙ্ক 7 দিনের জন্য বা 14 দিনের জন্য জিঙ্ক দিতে পারি। আর উইকনেসের জন্য আলাদা কিচ্ছুই দেওয়ার দরকার নাই, পেশেন্টের বেশি বেশি পানি খেতে বলতে হবে, খাওয়া দাওয়া ঠিক করলে এই উইকনেস কেটে যাবে, এই জন্য অত চিন্তার কিছু নাই। এটা হচ্ছে টোটাল ফ্লু বা কমন কোল্ড যেইটাই হয় তার ট্রিটমেন্ট হয়েছে এইটা। আর কাশি যদি থাকে সেক্ষেত্রে কাশির ওষুধ আলাদা করে দিতে হবে, সিরাপ দিতে পারেন, ঠিক আছে? সাধারণত ড্রাই কফ থাকে এই জায়গায়,
ড্রাই কফ শুষ্ক কাশি। তাহলে শুষ্ক কাশির জন্য আমরা কি দিই? বিউটামিয়েট সাইট্রেট মানে বিউকপ জাতীয় ওষুধ আমরা দিতে পারি, ঠিক আছে? বিউকপ বা অ্যাসকোরেল এই জাতীয় ওষুধ আমরা সেই ক্ষেত্রে দেই, বা ডেক্সট্রোমিথোলফেনও দেওয়া যায়, সিউডোকপ, ঠিক আছে? সিউডোকপ এটাও দেওয়া যায়। তাহলে এই হচ্ছে কমন কোল্ড আর ফ্লু ট্রিটমেন্ট। কমন কোল্ড বা ফ্লু দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে? আলাদা। ফ্লু হয় ইনফ্লুয়েঞ্জা দিয়া, কমন কোল্ড হয় রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাস দিয়ে। খারাপ কোনটা? অবশ্যই ফ্লু খারাপ। কমন কোল্ড আমাদের এই যে সামান্য ঠান্ডা লাগে এটাই হচ্ছে কমন কোল্ড, আর কিছুই না। আর জ্বর যদি পেশেন্টের হয় তাহলে স্পঞ্জিং করাই দেওয়ার কথা অবশ্যই বলতে হবে পেশেন্টের, ঠিক আছে? আর ফ্লুইড মানে পানি জাতীয় খাদ্য বেশি খাইতে বলতে হবে। তারপর আসেন, তারপরের টপিকসের ভিতর আছে ডায়রিয়া ডিহাইড্রেশন, ঠিক আছে? ডায়রিয়া ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন পানি শূন্যতা, ডায়রিয়া তো পাতলা পায়খানা। ডায়রিয়া কাকে বলে? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফাইন ডায়রিয়া বা ডায়রিয়া কাকে বলে? 3 বা তার বেশি পাতলা পায়খানা হলে তারে আমরা ডায়রিয়া বলি, ঠিক আছে? ডায়রিয়া কমন কজ কি? কমন কারণ কি? ভাইরাস, নট ব্যাকটেরিয়া, ঠিক আছে? ভাইরাস। ডায়রিয়ার কমন কারণ কিন্তু ভাইরাস। আর আরেকটা হচ্ছে ফুড পয়জনিং বা গ্যাস্ট্রোএন্টারাইটিসের কমন কারণ কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ঠিক আছে? গ্যাস্ট্রোএন্টারাইটিস বা ফুড পয়জনিং আর ডায়রিয়ার পার্থক্য কি? ডায়রিয়ার ক্ষেত্রে মেইন সিমটম, মেইন লক্ষণ পাতলা পায়খানা, সাথে অল্প বমি থাকতে পারে বা বমি বমি ভাব হয়। আর ফুড পয়জনিং বা গ্যাস্ট্রোএন্টারাইটিসের ক্ষেত্রে মেইন লক্ষণ বমি, বমি এর পাশাপাশি পাতলা পায়খানা হয়, ঠিক আছে? মেইন শুরু হবে বমি, পাতলা পায়খানা, এই দুইটার পার্থক্য লাগবে আমাদের মেইনলি। তারপর আসেন এই ডায়রিয়া আর ফুড পয়জনিং এর ক্ষেত্রে ট্রিটমেন্ট কি দিব? আচ্ছা, এর আগে ডিহাইড্রেশন কাকে বলে? ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা। ডিহাইড্রেশন কোথায় দেখা হয়? ডিহাইড্রেশন সাধারণত বুকে বা পেটে, আর হইছে চোখ আর জিহ্বায় দেখা হয়, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সার হইছে জিহ্বা, চোখ আর বুক বা পেটে দেখা হয়। বুক বা পেটে দেওয়া হয়। আমি বলছিলাম ডিহাইড্রেশন বুকে আমরা স্কিন পিঞ্চ দিয়ে দেখি, ঠিক আছে? স্কিন পিঞ্চ সিমটি কাটার মতো টাইনে দিয়ে সেট দিয়ে দেখি যে কতক্ষণে নরমাল হয়েছে। আর জিহ্বায় দেখি জিহ্বা কতটা শুকনা, ঠিক আছে? ড্রাই হয়ে গেছে কিনা। এটা হচ্ছে ডিহাইড্রেশন কোথায় দেখা হয়। তারপর হচ্ছে ডিহাইড্রেশন কত প্রকার? ডিহাইড্রেশন সাধারণত 3 প্রকার। আমরা 3 ভাগে ভাগ করি, মাইল্ড, মডারেট, সিভিয়ার বা নো সাম সিভিয়ার। নো সাম সিভিয়ার, নো মানে মাইল্ড মানে অল্প ডিহাইড্রেশন, সাম বা মডারেট মানে মাঝারি ডিহাইড্রেশন, আর একটা সিভিয়ার মানে অত্যাধিক মারাত্মক ডিহাইড্রেশন। তারপর হচ্ছে এই তিনটার ভিতর তিনটার ক্ষেত্রে আমরা কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকি ডিহাইড্রেশনের? নো ডিহাইড্রেশন মানে অল্প ডিহাইড্রেশনে বলতে হয় জাস্ট খাবার স্যালাইন, খাবার স্যালাইন 500 ml পানিতে একটা মিশিয়ে খাবার স্যালাইন খাবে প্রতিবার পাতলা পায়খানার পর। যদি পাতলা পায়খানার কারণে ডিহাইড্রেশন হয়, যদি বমির কারণে হয় তাহলে বমির পর খাবে, ঠিক আছে? যেই কারণে হবে ওই ওই কারণের পর। তারপর মাঝারি যেটা নো সাম, সাম ডিহাইড্রেশন যেটা বা মডারেট ডিহাইড্রেশন, এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে প্রথমে পেশেন্টকে আমরা স্যালাইন দিই যতক্ষণ পেশেন্ট স্যালাইন খাওয়ার মতো কন্ডিশনে আছে। কিন্তু পাতলা পায়খানা বা অন্য কোনো কারণ যদি অত্যাধিক পরিমাণে বেশি হয়, ধরেন পাতলা পায়খানা 15 বার হইলো, তাহলে সে 15টা স্যালাইন খাইতে পারবে না, খাওয়ার অ্যাবিলিটি কারোই নাই। সেই ক্ষেত্রে পেশেন্ট রয়েছে কলেরা স্যালাইন দিতে হবে, আইভি, ঠিক আছে? শিরায় কলেরা স্যালাইন দিতে হবে। সেই ক্ষেত্রে মডারেট ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমরা কলেরা স্যালাইন দিই 20 ফোঁটা, ঠিক আছে? 15 থেকে 20 ফোঁটায় 1 লিটার স্যালাইন দিয়ে দেই। তারপর হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন মানে মারাত্মক যেটা, এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে প্রথমে হচ্ছে 500 ml কলেরা স্যালাইন। এই ক্ষেত্রে অবশ্যই কলেরা স্যালাইন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে প্রথমেই 500 ml কলেরা স্যালাইন হয়েছে লোডিং ডোজে দিয়ে দিতে হবে, ঠিক আছে? রানিং দিয়ে দিতে হবে। রানিং কিভাবে দেয়? রানিং হয়েছে 500 ml মানে একটা স্যালাইন 1 লিটার হলে এর অর্ধেক আমরা চেপে ধরে দিয়ে দিই, আর চেপে ধরে দিয়ে দিই বা বিপি কাপ পেঁচাই আমরা পাম্প করি, তাইলে চলে যায়। এটা সাধারণত 15 থেকে আধা ঘন্টার ভিতর মানে 30 মিনিটের ভিতর আমরা রানিং দিয়ে দিই 500 ml। তারপর বাকিটা আমরা 30 ড্রপে চালাই, ঠিক আছে? 30 ড্রপে চালাই। এটা হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশনের ট্রিটমেন্ট, সিভিয়ার ডিহাইড্রেশনের ট্রিটমেন্ট। তাহলে ডিহাইড্রেশন কাকে বলে? ডিহাইড্রেশন কত প্রকার? ডিহাইড্রেশনের ট্রিটমেন্ট এগুলো গেল। তাই এবার আসেন ডায়রিয়ার ট্রিটমেন্ট। ডায়রিয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে স্যালাইন দিব। স্যালাইন এই যেভাবে বললাম এইভাবে স্যালাইন দিয়ে দেবো। স্যালাইনের পর কি আর ওষুধ ইউজ করবো? আমরা সিমুলটেনিয়াসলি 3টে ওষুধ একেবারে দেই। কি কি ওষুধ দিই? প্রথমেই দিই একটা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা প্রথমে ফার্স্ট চয়েস এজিথ্রোমাইসিন অর সিপ্রোফ্লক্সাসিন, যে কোনো একটা দেবো। এজিথ্রোমাইসিন দিলে একসাথে 2টা ট্যাবলেট পেশেন্টকে খাওয়াই দিতে হবে। যদি ডায়রিয়া 24 ঘন্টার মধ্যে ভালো হয়ে যায় আর ডোজ লাগবে না। আর যদি তারপরও হয় তাহলে আমরা সিঙ্গেল ডোজ আর একটা করে ট্যাবলেট 3 দিন দিব। আর সিপ্রোসিন দিলে এটা হচ্ছে ডেইলি 2টা করে মিনিমাম 5 দিনের জন্য দিতে হয়, ঠিক আছে? মিনিমাম 5 দিনের জন্য।
এজিথ্রোমাইসিন অর সিপ্রোসিন। এরপর সেকেন্ড আমাদের দিতে হবে মেট্রোনিডাজল মানে মেট্রিল বা অ্যামোডিস, এগুলো ফ্লামিড এই জাতীয় ওষুধ। এই ক্ষেত্রে রোজ 3টে, দুপুর সকালে দুপুরে রাত রোজ 3টে করে আমরা 3 দিনের জন্য বলি, কিন্তু পেশেন্ট যদি আগেই এটা খেয়ে অস্বস্তি ফিল হয় তাহলে ছেড়ে দিতে পারবে। একদিন খেয়েও বাদ দেওয়া যাবে, মেট্রিল বাদ দিলে কোনো সমস্যা নাই। তারপর আরেকটা দিই নাইট্রোজক্সানাইট মানে জক্স। জক্স একদিনে 2টা, সকালে একটা রাতে একটা করে 2টে করে 3 দিন দিব, 3 দিন, ঠিক আছে 6টা। এই 3টে ওষুধ আমরা একবারে চালাই, কারণ আমরা এই ক্ষেত্রে গেস থেরাপি দিয়ে আমরা জানি না কি দিয়ে ডায়রিয়া হয়েছে, এজন্য আমরা 3টেই চালাই, ঠিক আছে। যেটা দিয়েই হোক পেশেন্টের ভালো হয়ে যাবে। এর পাশাপাশি পেটে ব্যথা থাকলে, পেশেন্ট যদি পেটে ব্যথার কমপ্লেন করে, সেই ক্ষেত্রে আমরা অ্যালজিন দিব। অ্যালজিন যতক্ষণ ব্যথা থাকবে ততক্ষণ খাবে, একদিনে সর্বোচ্চ 3টে খাওয়া যায়, ঠিক আছে, একদিনে সর্বোচ্চ 3টা। অ্যালজিনের অল্টারনেটিভ হিসেবে বুটাপ্যানও দেওয়া যায়, ঠিক আছে, বুটাপ্যানও দেওয়া যায়। বর্তমানে আমরা অ্যালজিনই বেশি দিই, বুটাপ্যান দিই না, ঠিক আছে, অ্যালজিন দিই। এছাড়া আর জিঙ্ক দিতে হবে অবশ্যই, ডায়রিয়ার পেশেন্টদের ক্ষেত্রে জিঙ্ক দিতে হবে, কারণ প্রচুর পরিমাণে জিঙ্ক লস হয়, এই জন্য ডায়রিয়ার পেশেন্টদের ক্ষেত্রে জিঙ্ক দিতে হবে 7 থেকে 14 দিনের জন্য, ডেইলি 2টা, অনলি জিঙ্ক, নট জিঙ্ক বি, ঠিক আছে, অনলি জিঙ্ক। আর এরপরও যদি ডায়রিয়ার জন্য আরো ওষুধ অ্যাড করতে চান, ওই যে আমি বলছিলাম ইমোটিল দেওয়া যাবে না, ইমোটিল বাদ, ইমোটিল দেওয়াই যাবে না, ইমোটিলের পরিবর্তে মানে ওই টাইপেরই একটা ড্রাগ, কিন্তু ইমোটিল খারাপ, ভালো ড্রাগ হচ্ছে রিসিকা। রিসিকা দিতে পারেন, রিসিকা দিতে পারেন, একদিনে সর্বোচ্চ 2টা দিতে পারেন, সর্বোচ্চ 7 দিনের জন্য। এতদিন লাগে না, দেখা যায় 1টা 2টা খেলেই পেশেন্ট ভালো হয়ে যায়। ডায়রিয়া কাকে বলে, ডায়রিয়ার সাইন সিমটম আর ট্রিটমেন্ট, এগুলো হয়েছে ডায়রিয়ার। আর এই ক্ষেত্রে ডায়রিয়ার পেশেন্টের যদি বমি হয় তাহলে ইমিস্টার দিতে হবে সাথে, ঠিক আছে, ইমিস্টার। ইমিস্টার খাওয়ার আগে অবশ্যই ইমিস্টার দিতে হবে। আর ফুড পয়জনিং এর ট্রিটমেন্টও হুবহু সেম, এরকমই ফুড পয়জনিং এও আমরা সাধারণত জক্সটা আর ইউজ করি না, ঠিক আছে, যদি ফুড পয়জনিং হয় জক্সটা বাদ দিয়ে দিই, প্লাস ফুড পয়জনিং এ ইমিস্টার অবশ্যই দিতে হবে, কারণ পেশেন্টের বমি হয়। ইমিস্টার একদিনে সর্বোচ্চ 4বার 5বারও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। সাধারণত বলি 6 ঘন্টা পর পর দেওয়া যায়, কিন্তু লাগলে আরো বেশি দেওয়া যায়, কোনো সমস্যা নাই, 5বারও দেওয়া যায়। ইমিস্টার, ইমিস্টারে কাজ না করলে এর অল্টারনেটিভ হিসাবে প্যালক্সি আছে, প্যালক্সিও ইউজ করতে পারেন। আর এইসব পেশেন্টদের ক্ষেত্রে ডমপেরিডন দেওয়া যাবে না, ঠিক আছে, ডমপেরিডন বাদ টোটালি। ডমপেরিডন দিলে কিন্তু বাথরুম আরো নরম হবে, এই জন্য ডমপেরিডন দেওয়া যাবে না, ডমপেরিডন টোটালি বাদ। তাহলে ডায়রিয়া নিয়ে এগুলো গেল। তারপর ডায়রিয়ার পরের টপিকস আমাদের ছিল পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ কাকে বলে, কত প্রকার। পেপটিক আলসার ডিজিজ কাকে বলে বললে কি বলতে হয়, যে মুখ থেকে বায়ুপথের ভিতর কোথাও যদি ক্ষত সৃষ্টি হয় অ্যাসিডের কারণে, তাইলে তাকে বলে পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে। আর সুন্দর ডেফিনেশন আছে একটা, অ্যাসিড পেপসিন ইনডাইজেশনের ফলে যদি আমাদের জিআই ট্র্যাক্টে ক্ষত সৃষ্টি হয় তাকে বলে পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ কত প্রকার, 2 প্রকার সাধারণত আমাদের, একটা ডিউডেনাল আলসার, একটা গ্যাস্ট্রিক আলসার। তারপর পেপটিক আলসার ডিজিজ কোথায় কোথায় হতে পারে 3টা মনে রাখলেই হবে। একটা কি, একটা হচ্ছে স্টোমাক, সব থেকে কমন হচ্ছে ডিউডেনামে, ঠিক আছে, ডিউডেনামে। তারপর হচ্ছে স্টোমাক বা পাকস্থলীতে, আর একটা হচ্ছে খাদ্যনালী বা ইসোফেগাসে, ঠিক আছে, লোয়ার পার্ট অফ ইসোফেগাস আর খাদ্যনালী, খাদ্যনালীতে, এইসব জায়গায় পেপটিক আলসার ডিজিজ হতে পারে। তারপর পেপটিক আলসার ডিজিজের লক্ষণ, এই ক্ষেত্রে লক্ষণের ক্ষেত্রে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক পেইন। এপিগ্যাস্ট্রিক পেইন, ঠিক আছে, এপিগ্যাস্ট্রিক রিজন কোথায়, এপিগ্যাস্ট্রিক রিজন হচ্ছে আমাদের পেট আর বুকের জাংশনটারে বলে হয়েছে এপিগ্যাস্ট্রিক, ঠিক আছে, পেট আর বুকের যে জাংশন, এই জাংশনরে বলে এপিগ্যাস্ট্রিক রিজন। তাহলে মেইন সিমটম হয়েছে এপিগ্যাস্ট্রিক পেইন, সাথে হয়েছে হার্ট বার্ন থাকে, বুক জ্বালা পোড়া করে, ঠিক আছে, বুক জ্বালা পোড়া করে। অ্যাসিড রিফ্লাক্স হইতে পারে, অ্যাসিড রিফ্লাক্স মানে বমি হয় না পেশেন্টের, বমি হয় না কিন্তু মুখ টক টক লাগবে, একদম খাবার গলা পর্যন্ত চলে আসবে, এটার বলে অ্যাসিড রিফ্লাক্স, ঠিক আছে। অ্যাসিড রিফ্লাক্স বমিও হইতে পারে, বমি বমি ভাবও থাকতে পারে। অনেক সময় যাদের অনেক দিন ধরে পেপটিক আলসার থাকে তাদের ক্ষেত্রে ওয়েট লস হইতে পারে, ওজন কমে যেতে পারে। আর অনেক সময় যদি ব্লিডিং হয়, ঠিক আছে, ব্লিডিং হয়, ব্লিডিং, ঠিক আছে, তাহলে তখন ব্লিডিং যদি হয় মানে মুখ থেকে বমির সাথে যদি রক্ত পড়ে তারে আমরা বলি হেমাটোমেসিস, হেমাটোমেসিস। আর অনেক সময় বাথরুমের সাথে রক্ত পড়ে, ঠিক আছে, বাথরুমের সাথে রক্ত পড়ে, এই ক্ষেত্রে বাথরুমের কালার একদম কালো হয়ে যায়, এটারে বলে মেলিনা, ঠিক আছে, মেলিনা। এই ক্ষেত্রে 2টা কোশ্চেন, হেমাটোমেসিস কাকে বলে, মেলিনা কাকে বলে। রক্ত বমিরে বলে হেমাটোমেসিস, আর বাথরুম কালো হয়ে যাওয়াকে, পায়খানা কালো হয়ে যাওয়াকে বলে হয়েছে মেলিনা, মেলিনা, ঠিক আছে, এই 2টা কোশ্চেন। তাহলে পেপটিক আলসারের এগুলো হয়েছে আপনার
সাইন সিমটম। তারপর আরেকটা কোশ্চেন আছে, আমরা কিভাবে গ্যাস্ট্রিক আলসার আর ডিউডেনাল আলসার আলাদা করি। পেপটিক আলসারের তো দুইটা টাইপ বলছিলাম, গ্যাস্ট্রিক আর ডিউডেনাল। ক্ষতটা পাকস্থলিতে হয়েছে না ডিউডেনামে হয়েছে, এটা কিভাবে আলাদা করি। এটা আলাদা করা মেইন একটা পয়েন্ট মনেই রাখতে হবে। একটা পয়েন্ট কি, একটা হচ্ছে খাওয়ার পর বাড়ে, যেগুলো যদি পাকস্থলীর আলসার হয় তাহলে খাওয়ার পর পেশেন্টের হয়েছে অবস্থারও খারাপ হবে, পেশেন্টের অস্বস্তি হবে। আর যাদের ডিউডেনাল আলসার হয় তাদের খাওয়ার পর ভাল লাগবে, তাদের খালি পেটে হয়েছে খুব অস্বস্তি হয়, ব্যথা হয়, জ্বালা পোড়া হয়, কিন্তু খাওয়ার পর ভাল লাগে। ঠিক আছে, এই পয়েন্টটা দিয়ে আমরা মূলত আলাদা করি যে এটা পাকস্থলীর আলসার নাকি ডিউডেনামের আলসার। ঠিক আছে, একটা খাওয়ার পর খারাপ হয় অবস্থা, আর একটা খাওয়ার পর ভাল লাগে, খালি পেটে খারাপ হয়। তাহলে গ্যাস্ট্রিক আলসারে খাওয়ার পর হয়েছে পেশেন্টের অবস্থা খারাপ হয় আরো, আর ডিউডেনাল আলসারে খাওয়ার পর ইমপ্রুভ হয়, মানে খালি পেটে খারাপ লাগে পেশেন্টের। ঠিক আছে, এটা দিয়ে আমরা আলাদা করি। তারপর ইনভেস্টিগেশন, পেপটিক আলসারের ইনভেস্টিগেশন কি কি পরীক্ষা করি। এই ক্ষেত্রে আমাদের সব থেকে মেইন পরীক্ষা হয়েছে আপার জিআইটি এন্ডোস্কোপি। ঠিক আছে, এন্ডোস্কোপি আপার জিআই এন্ডোস্কোপি। আর অনেক সময় আমরা কোলোনোস্কোপিও করতে বলি, যাদের আলসার নিচের দিকে হয়, ঠিক আছে, ইন্টেস্টাইনে অন্ত্রে হয়, তাদের ক্ষেত্রে কোলোনোস্কোপিও করা লাগতে পারে, কিন্তু আমরা মূলত করি এন্ডোস্কোপি। এন্ডোস্কোপিটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড মেইনলি। আর যাদের রক্ত পড়ে তাদের ক্ষেত্রে আমাদের সিবিসি করতে হয়। ঠিক আছে, সিবিসি করতে হয়। আর অনেক সময় ব্যাকটেরিয়া আছে হেলিকোব্যাক্টার পাইলোরি, এই দিয়ে অনেক সময়, তখন সেই ক্ষেত্রে আমাদের আলাদা আরো কিছু টেস্ট আছে, ইউরিয়া ব্রেড টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এগুলো করা লাগে। এগুলো লাগবে না আপনাদের, খালি এন্ডোস্কোপি মনে রাখলেই হবে। ঠিক আছে, এন্ডোস্কোপি। এরপর আসেন ট্রিটমেন্ট আমরা অনেকভাবে করতে পারি, অনেকগুলো ওষুধের নাম আছে। এই ক্ষেত্রে কোশ্চেন হইতে পারে যে অ্যান্টি আলসারেন্ট কিছু ড্রাগের নাম লিখুন। অ্যান্টি আলসারেন্ট ড্রাগের নাম মানে গ্যাস্ট্রিকের ওষুধ যা যা আছে সেগুলোর নাম, এগুলোর নাম লিখে দিলেই হবে। যদি আসে অ্যান্টি আলসারেন্ট কিছু ওষুধের নাম, সেক্ষেত্রে অ্যান্টাসিড লিখতে পারেন। তারপর আসতে পারে H2 ব্লকার, যেগুলো রেনিটিডিন, ফেমোটিডিন। রেনিটিডিনটা না বলা ভালো, রেনিটিডিন ব্যান্ড হয়ে গেছে, পাওয়া যায় না, ফেমোটিডিন বলবেন। ঠিক আছে, ফেমোটিডিন। তারপর ইসোমিপ্রাজোল, অমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, ডেক্সল্যান্সোপ্রাজোল, এগুলো সব বলা যাবে। আর এছাড়া আরো আমরা ইউজ করি স্পেসিফিক কিছু কন্ডিশনে সুক্রালফেট, আলরিপ নামে পাওয়া যায় বাজারে। ঠিক আছে, সুক্রালফেট। তারপর প্রোস্টাগ্ল্যান্ডিন পাওয়া যায় মিজোপ্রোস্টল নামে। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করি। যদি আসে অ্যান্টি আলসারেন্ট কিছু ড্রাগের নাম, তাইলে এই ওষুধগুলোর নাম লিখে দিলেই জাস্ট হয়ে যাবে। তারপরে আর একটা কোশ্চেন হয়েছে ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপি বলতে কি বোঝায়? ট্রিপল থেরাপি আমরা দেই কখন? ট্রিপল থেরাপি দিয়ে ওই যে হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে যদি ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে আমরা ট্রিপল থেরাপি দেই। ট্রিপল থেরাপি বলতে কি বোঝায় যদি আসে, তাহলে লিখতে হবে তিনটে ওষুধ একসাথে ইউজ করাকে ট্রিপল থেরাপি বলা হয়। এই ক্ষেত্রে কি কি ওষুধ ইউজ করা হয়? এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি কি ওষুধ ইউজ করি। অমিপ্রাজোল ইউজ করতে পারি। ঠিক আছে, অমিপ্রাজোল মানে পিপিআই, যে কোনো একটা অমিপ্রাজোল, ইসোমিপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, যে কোনো একটা পিপিআই। সাথে কি, সাথে আরো অ্যান্টিবায়োটিক। কি কি অ্যান্টিবায়োটিক? ক্লারিথ্রোমাইসিন ইউজ করব, আর অ্যামোক্সিসিলিন অথবা মেট্রোনিডাজল ইউজ করব। ঠিক আছে, এইগুলারে বলা হয় ট্রিপল থেরাপি। তাহলে ট্রিপল থেরাপি বলতে বুঝে তিনটে ওষুধ একত্রে ইউজ করাকে। এখন তিনটে ওষুধ কি কি? একটা হচ্ছে পিপিআই, যে কোনো পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, সাথে ক্লারিথ্রোমাইসিন আর অ্যামোক্সিসিলিন অথবা মেট্রোনিডাজল। ঠিক আছে, আর বাজারে কি নামে পাওয়া যায়? পাইলোট্রিপ নামে পাওয়া যায়। কেউ যদি এটা মনে রাখতে কষ্ট হয়, ডাইরেক্ট পাইলোট্রিপের নাম লিখে দিবেন, তাইলেও হবে। ঠিক আছে, পাইলোট্রিপ। এটা কত দিনের জন্য দেওয়া হয়? 7 দিনের জন্য দেওয়া হয়। অনেকে 14 দিনের জন্য দেয়, কিন্তু মেইন ডোজ 7 দিনই। ঠিক আছে, 7 থেকে 14 দিন, 7 দিন। তারপর ফার্দার গ্যাস্ট্রিকের ওষুধ যেটা পিপিআই, যেটা এটা কন্টিনিউ করতে হয় 2 মাস। ঠিক আছে, 2 থেকে 3 মাস। তাহলে এইটা হচ্ছে কোশ্চেন যে ট্রিপল থেরাপি কাকে বলে, ট্রিপল থেরাপিতে কি কি ইউজ করা হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ কি ইউজ করি? বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা ফেমোটিডিন ইউজ করি। ঠিক আছে, ফেমোটিডিন ইউজ করি। আর অনেক ক্ষেত্রে র্যাবিপ্রাজল ইউজ করি। র্যাবিপ্রাজল ফিনিক্স নামে পাওয়া যায়, ফিনিক্স। ঠিক আছে, র্যাবিপ্রাজল, ফিনিক্স। আচ্ছা, বাচ্চাদের ডায়রিয়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করি এটা একটু বলতে ভুলে গেছি। বাচ্চাদের ডায়রিয়ার ক্ষেত্রে কি ওষুধ দেওয়া হয়, এই কোশ্চেনটাও আসবে। বাচ্চাদের ডায়রিয়ায় আমরা কি ওষুধ দেই? ঠিক আছে, বাচ্চাদের ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের অন্য অত কিছু অ্যান্টিবায়োটিক লাগে না, আমরা দেই এন্টারোজারমিনা। ঠিক আছে, এন্টারোজারমিনা দেই, প্লাস এজিথ্রোমাইসিন দিই। অনেক সময় এজিথ্রোমাইসিন, আর কিছু লাগবে না। ঠিক আছে, আর স্যালাইন দিই, এবারে আর কিছু না। বড়দের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট, বাচ্চাদের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট। এন্টারোজারমিনা আর হইছে এজিথ্রোমাইসিন। এন্টারোজারমিনা হইছে বোতল আকারে পাওয়া যায়, 5 ml এর বোতল। প্রত্যেকটা বোতল একদিনে একটা বোতল খাইতে বলি, এরকম 5 দিন 5 বোতল খাওয়াই। ঠিক আছে,
5 দিন 5 বোতল 5 ml এর বোতল, একদম ছোট, কিন্তু বোতল মানে কিন্তু অনেক বড় তা না। 5 ml এর বোতল ডেইলি একটা করে 5 দিন 5টা। আর যদি বাচ্চার ওয়েট একটু বেশি হয়, 12 বা 15 কেজি হয়ে যায়, মানে 1 বছর প্লাস, তাদের ক্ষেত্রে 2টা দেয়া লাগে। ঠিক আছে? তাদের ক্ষেত্রে 2টা দেয়া লাগে। তাদের একটাই হয় না, তাদের সকালে একটা, রাতে একটা। এর পাশাপাশি আর যারা বরিশালের এখানে ক্লাস করেন, বাইরের যারা, তারা না, তাদের জন্য ডায়াবেটিস আমি আলোচনা করছিলাম অনলাইন ক্লাসে। যারা অন্য জায়গার, তারা পান নাই ডায়াবেটিস আমি আলোচনা আলাদা একদিন করব। তাও আমি একটু বলে দিই ডায়াবেটিস দিয়ে কি কি কোশ্চেন আসে। ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা ডায়াবেটিস কিভাবে পরিমাপ করি, যন্ত্রের নাম কি? গ্লুকোমিটার। ঠিক আছে? যন্ত্রের নাম হচ্ছে গ্লুকোমিটার দিয়ে আমরা ডায়াবেটিস দেখি। তারপর ডায়াবেটিসের নর্মাল ভ্যালুগুলা, আরবিএস, পিপিবিএস, এফবিএস নরমাল ভ্যালু, নরমাল কোনটায় কত। এফবিএস নরমাল হইছে 6.1 এর কম, আর আরবিএস আর পিপিবিএস নরমাল হইছে 7.8 এর কম। আর ডায়াবেটিস কখন বলবো? ডায়াবেটিস বলবো যখন এফবিএস 7 বা তার বেশি হবে, আর আর বাকিগুলো আরবিএস আর পিপিবিএস যদি হয় 11-র বেশি, তাহলে বলি আমরা ডায়াবেটিস। আর মাঝখানের যেটুকু ফাঁকা গেল 7.8 থেকে 11, এটারে বলে প্রি ডায়াবেটিস। ঠিক আছে? ডায়াবেটিসের ট্রিটমেন্ট কি? ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা ওরাল কিছু ওষুধ ইউজ করতে পারি, আর ইনসুলিন ইউজ করতে পারি। ওরালের ভিতর যদি শর্টে মনে রাখতে চান, 4টা ট্যাবলেট আমি পড়াই দিছিলাম, লোসুকন, লিনাট্যাপ, কমেট, ঠিক আছে, এম্পা, এই 4টা মনে রাখলেই হবে। আর যদি জেনেরিক মনে রাখতে চান, তাহলে গ্লিমেপিরাইড, গ্লিক্লাজিড, গ্লিবেনক্লামাইড, ঠিক আছে, মেটফরমিন, সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, বিল্ডাগ্লিপটিন, এম্পাগ্লিফ্লোজিন, এগুলা এগুলা। আর ইনসুলিনের ক্ষেত্রে আমরা ইনসুলিন সবসময় মিক্সড আপ ব্যবহার করি, সাধারণত রেগুলার প্লাস এনপিএস যেটা, এটা ইউজ করি। এটা রয়েছে 2 বেলা দিতে হয়। ঠিক আছে? 2 বেলা দিতে হয়, সকালে আর রাতে দেই পেশেন্টের ক্ষেত্রে, 2 বেলা দেই। আর ডায়াবেটিসের সিমটমের ক্ষেত্রে আমরা বলি 3P, 3টা পি। ঠিক আছে? 3টা পি দিয়ে আমরা মনে রাখি। 3টা পি কি কি? একটা হচ্ছে ফার্স্টে পলিইউরিয়া, মানে বেশি বেশি প্রস্রাব হবে। ঠিক আছে? প্রস্রাব হবে। তারপর 2 নম্বরে পলিডিপসিয়া মানে পেশেন্ট তৃষ্ণার্ত থাকবে, বেশি বেশি পানি খাইতে চাবে। ঠিক আছে? আর একটা হচ্ছে পলিফেজিয়া, মানে বেশি বেশি খাবার খাইতে চাবে। ডায়াবেটিসের রোগী দেখেন না চুরি করে খায়, সেইটা পলিফেজিয়া। আর এর পাশাপাশি পেশেন্ট দুর্বল থাকতে পারে, ক্ষত শুকাইতে টাইম লাগে, তারপর ইনফেকশন হওয়ার চান্স প্রচুর পরিমাণে বেড়ে যায়। ঠিক আছে? আর অনেক সময় ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে আমরা HbA1c টেস্ট করতে দিই। HbA1c একটা টেস্ট, এটা দিয়ে আমরা প্রিভিয়াস 3 মাসের হিসাব দেখি যে প্রিভিয়াস 3 মাস তার ডায়াবেটিস কন্ট্রোলে ছিল নাকি কন্ট্রোলে ছিল না, HbA1c দিয়ে। HbA1c 5.5 এর মধ্যে থাকলে এটা নর্মাল, এটা ভালো। সাধারণ প্রি ডায়াবেটিস বলি 6 থেকে 7 এর মধ্যে থাকলে, আর 7 প্লাস হয়ে গেলে আমরা বলি ডায়াবেটিস, তার কন্ট্রোল ভালো না কত একটা। ঠিক আছে? 5.5 এর মধ্যে থাকলে ডায়াবেটিস নাই, তার কন্ট্রোল ভালো আমরা বলি। এই হচ্ছে ডায়াবেটিস। আর রয়েছে গত ক্লাসে যেগুলো পড়াইছিলাম, স্কিন রিলেটেড কতগুলো ডিজিজ পড়াইছিলাম। স্ক্যাবিস, ঠিক আছে, স্ক্যাবিসের সাইন সিমটম, স্ক্যাবিস কোথায় বেশি হয় এটা আসে। স্ক্যাবিসের সাইন সিমটম হয়েছে চুলকানি, মেইন সাইন সিমটম হয়েছে চুলকানি, রাতে বেশি হয়। ঠিক আছে? রাতে বেশি হয়। আর হচ্ছে গর্ত হয়ে যায়, প্রেজেন্ট গর্ত হয়ে যায়। আর লাল লাল মার্ক থাকে, এই কয়টা লিখতে পারলেই হবে। লাল লাল মার্ক মানে স্ক্র্যাচ মার্ক থাকে, লাল লাল হয়ে যায়। ঠিক আছে? কোথায় বেশি হয়? যে কোনো হয়েছে ফাঁকে বেশি হয়, যেমন আঙুলের ফাঁকে, বগলে, এইসব জায়গায় হয়েছে বেশি হয় স্ক্যাবিস। স্ক্যাবিসের ট্রিটমেন্ট কি? স্ক্যাবিসে কি ওষুধ ইউজ করা হয়? লরিক্স প্লাস, আর যদি জেনেরিক মনে রাখেন তাহলে হচ্ছে পারমিথ্রিন প্লাস কোটামিটন। ঠিক আছে? পারমিথ্রিন প্লাস কোটামিটন সবার একসাথে ইউজ করতে হবে। এক বাসায় যতজন থাকে পুরোটা মাখতে হবে, মাইখা 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে। পাশাপাশি আমরা কি দেই? পাশাপাশি হয়েছে আইভারমেকটিন ট্যাবলেট দিতে পারি। ঠিক আছে? আইভারমেকটিন সিঙ্গেল ডোজ। আর যাদের সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়, পুজ বের হয়, তাদের ক্ষেত্রে আমরা ফ্লুক্লক্সাসিলিন অ্যাড করি। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন পাই, সেই ক্ষেত্রে হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন আমরা অ্যাড করি। তারপর হচ্ছে একনি। ঠিক আছে? একনির সেম। একনি কাদের বেশি হয়? একনি হচ্ছে ইয়াংদের বেশি হয়। ঠিক আছে? ইয়াংদের বেশি হয়, ইয়াং বা টিনেজার। যদি বয়স হিসাবে শুনতে চান তাহলে 11 বছরের পর, 11 থেকে 25 বা 30, এই বয়স হয়েছে একনি সব থেকে বেশি হয়। একনি কোথায় বেশি হয়? মুখমণ্ডলে বেশি হয়। ঠিক আছে? একনির ট্রিটমেন্ট বা একনির কয়েকটা ওষুধের নাম বললে আমরা এই জায়গায় অ্যান্টিবায়োটিক হিসাবে দেই কি? এজিথ্রোমাইসিন, সব থেকে কমন এজিথ্রোমাইসিনের বদলে আমরা টেট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিন দিতে পারি। আর পাশাপাশি কি দেই? অ্যাডাপ্টিন প্লাস বেনজাইল পারঅক্সাইড
বেনজয়েল পারঅক্সাইড মানে ফোনা প্লাস, এত কঠিন নাম মনে রাখতে হলে ফোনা প্লাস মনে রাখতে হবে, ফোনা প্লাস দেই। আর আইসোটিটিউনিন ইউজ করা যায়, ঠিক আছে, টিটিউনিন ইউজ করা যায়। মেইন হচ্ছে এজিথ্রোমাইসিন ফোনা প্লাস, ঠিক আছে, এই দুইটা এজিথ্রোমাইসিন প্লাস ফোনা প্লাস। আর অল্টারনেটিভ হিসেবে ডক্সিসাইক্লিন টেট্রাসাইক্লিন ইউজ করা যায়, আর আইসোটিটিউনিন ইউজ করা যায়, আর ভিটামিন এ ক্যাপসুল ইউজ করা যায়, ঠিক আছে, ভিটামিন এ ক্যাপসুল। তারপর হইছে দাউত বা রিংওয়ার্ম বা ডার্মাটোফাইট, এর লক্ষণ কি, এ কোথায় হয়? সমস্ত শরীরে হইতে পারে, ঠিক আছে, সমস্ত শরীরে হইতে পারে। আর লক্ষণ কি, লক্ষণ হইছে ওয়েল ডিফাইন্ড এ সেন্ট্রাল ক্লিয়ারিং, মানে কি একটা হইছে গোলাকৃতির রিং আকৃতির র্যাশ হবে যার মাঝখান ক্লিয়ার থাকবে, ঠিক আছে, রিং আকৃতির র্যাশ থাকবে যার মাঝখান ক্লিয়ার থাকে। চুলকানি থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে, চুলকানি থাকতেও পারে, নাও থাকতে পারে। আর গরমের দিনে বেশি হয়, ঠিক আছে, গরমের দিনে বেশি হয়, সাধারণত গরমের দিনে বেশি হয়। এরপর এর ট্রিটমেন্ট বা এর কিছু ওষুধের নাম। ট্রিটমেন্টের ভিতর আমরা প্রথমেই বলছিলাম মলম দিতে পারি, অনেকগুলো অয়েনমেন্ট আর কি, মাইকোনাজল অয়েনমেন্ট দিতে পারি, সাইক্লোপাইরক্স অয়েনমেন্ট দিতে পারি, ইকোনাজল অয়েনমেন্ট দিতে পারি, ক্লোট্রাইমাজল অয়েনমেন্ট দিতে পারি, ঠিক আছে, এগুলো অয়েনমেন্ট। আর মুখে খাওয়ার ট্যাবলেটের ভিতর ফ্লুকোনাজল দিতে পারি, ইট্রাকোনাজল দিতে পারি, ফ্লুকোনাজল আর ইট্রাকোনাজল। আর যদি শ্যাম্পুর কখনো দেওয়ার দরকার পড়ে আমরা কিটোকোনাজল দিই। এই দাউত হইছে এইসব জায়গায় আমরা সাধারণত বেশি যে সাবান ঠাবান এইসব ইউজ করতে নিষেধ করি, এর বদলে শ্যাম্পু ইউজ করতে বলি, ঠিক আছে, ক্ষারীয় যেসব এগুলো ইউজ করতে একটু বেশি নিষেধ করি। আর এইসব দাউদ হইলে সানব্লক ইউজ করতে হবে, রোদে যাইতে নিষেধ করি, ঠিক আছে, রোদে গেলে সানব্লক ইউজ করতে হবে সাধারণত, সানব্লক। আর তারপর দাউদ হইছে যদি আঙুলে হয় তাহলে তারে কি বলে, টিনিয়া আনগুইনাম, ঠিক আছে, টিনিয়া আনগুইনাম বা অনাইকোমাইকোসিস। এর ট্রিটমেন্টও আগের মতো সেম, হুবহু সেম ট্রিটমেন্ট। আর হইছে পারানোকিয়া মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, হয়েছে যে নখের কানিতে যে ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটার বলে পারানোকিয়ার ট্রিটমেন্ট কি, ফ্লুক্লক্সাসিলিন আমরা সাধারণত দেই, ঠিক আছে, ফ্লুক্লক্সাসিলিন দিই 7 দিনের জন্য। আর যদি পুজ না বের হয়, ফুলে থাকে, সেই ক্ষেত্রে ইনসিশন আর ড্রেনেজ মানে কেটে পুজ বের করে দিতে হয়, বের করে তারপর আমরা ফ্লুক্লক্সাসিলিন 7 দিনের জন্য দেই, তাইলেই হয়ে যায়। টোটাল এই যতগুলো টপিক বললাম এর উপর সামনের সপ্তাহে পরীক্ষা, ঠিক আছে, এর উপর সামনের সপ্তাহে পরীক্ষা। এবার আপনাদের জানার কিছু থাকলে জিজ্ঞেস করতে পারেন। আর কোশ্চেন যেগুলো বললাম এগুলোই সব কোশ্চেন লিখতে পারেন নাই জানি, এটা তো দিয়ে দিবে আপনাদের লিংক, ওইখান থেকে কোশ্চেন আবার শুনে নেবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, একজন বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মানে বলতে চাচ্ছি কি, আমরা কি ওই ডাইরেক্ট যখন কোনো ওষুধের নাম লিখবো সেটা কি জেনেটিক নামটাই লিখবো? না, আমরা ব্র্যান্ড নাম রাখি, ঠিক আছে, ব্র্যান্ড নাম রাখি। জেনেরিক নাম লিখলে ভালো হয়, ঠিক আছে, বিদেশে প্র্যাকটিস হয় জেনেরিক, কিন্তু বাংলাদেশে জেনেরিক লিখলে আবার ঝামেলা আছে। আপনি জেনেরিক লিখে দিলে অনেক ওষুধের দোকানদার নিম্নমানের ওষুধ দিয়ে দেবে, ঠিক আছে, এই জন্য আমরা ব্র্যান্ড নামই প্র্যাকটিস করি, জেনেরিক প্র্যাকটিস করি না আমরা, ঠিক আছে। আর আমরা যখন ওষুধের নাম লিখবো অবশ্যই তো ইংলিশে স্যার নাকি? হ্যাঁ, অবশ্যই ইংলিশ ছাড়া লেখা যাবে না। আর আমাদের পরীক্ষা কয়টার দিকে হবে স্যার, সেটা কি যে যার ব্রাঞ্চে বসেই হবে? বরিশাল যেমন যারা বরিশালের ব্রাঞ্চে, অনলাইনেরটা শামীম ভাই জানাই দেবে কিভাবে হবে, ব্রাঞ্চে বসে হবে না অনলাইনে নিবে। আর বরিশাল ব্রাঞ্চেরটা ব্রাঞ্চে বসেই হবে, বরিশাল ব্রাঞ্চে যারা ক্লাস করে তাদের পরীক্ষা এই জায়গায় হবে সামনের শুক্রবার। আর আপনারা যারা অন্য ব্রাঞ্চের আছেন তারা ব্রাঞ্চে বসে দিবেন নাকি অনলাইনে কিভাবে অ্যারেঞ্জ করবে এটা শামীম ভাই জানাই দেবে, সমস্যা নেই। আমরাই বরিশালের মধ্যেই, কিন্তু আমরা তো অনলাইনে ক্লাস করি, তাহলে তো আমাদের অনলাইনেই হবে এই পরীক্ষাটা স্যার, তাই তো? একটু শামীম ভাইয়ের সাথে এটা কন্ট্যাক্ট করে নেবেন, উনি জানাই দেবে অ্যাকুরেট। স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার ওই যে প্রথম দিকেই বলতে চাইছিলাম স্যার, হচ্ছে সামনে তো স্যার রোজা আসতেছে, রমজান মাস, তো সেক্ষেত্রে 9টার দিকে যদি ক্লাস নেওয়া হয় তাহলে দেখা যায় যে যারা নামাজে যাবে তারাবির নামাজে তারা এটা টাইম চেঞ্জ করা হবে, সমস্যা নেই, রোজা সব টাইম চেঞ্জ করে দেব, আগাই আনা হবে বা পিছিয়ে দেওয়া হবে, সমস্যা নেই স্যার। সারে করবেন না স্যার। হ্যাঁ বলেন স্যার, ওই যে স্ক্যাবিজে যে চুলকানির জন্য বলছিলেন যে লোরিক্স আর একটা লোশন আছে ওটা ইলিমেট নাম না জানি কি, ওটা কি ব্যবহার করা যাবে না? হ্যাঁ যাবে, সেম কোম্পানি ভিন্ন আর কি, ঠিক আছে, সেম জিনিস ওটাও। স্যার আমাদের যে টপিকগুলো দিয়েছেন ইমরান কোশ্চেন করতেছিল, বলেন। আচ্ছা, যে ট্রিপল থেরাপি যেটা বলছিলেন, ট্রিপল থেরাপি ওটা যদি
একটু বলতেন স্যার, আরেকবার একটু বলতেন যদি, তাহলে আচ্ছা, ট্রিপল থেরাপির ক্ষেত্রে আমরা 3টা ওষুধ একত্রে ইউজ করি, ঠিক আছে? 3টা ওষুধ, একটা দিই পিপিআই মানে গ্যাস্ট্রিকের ওষুধ যে কোনো, এর পাশাপাশি 2টা অ্যান্টিবায়োটিক দিই, একটা হচ্ছে ক্লারিথ্রোমাইসিন আর একটা হচ্ছে অ্যামোক্সিসিলিন অথবা মেট্রোনিডাজল। এখন আর আলাদা আলাদা দিতে হয় না, এখন বাজারে একত্রে কিনতে পাওয়া যায় পাইলোট্রিপ নামে, ওই একটা ওষুধ খাওয়ালেই হয়ে যায়, ঠিক আছে? আগে হচ্ছে আলাদা আলাদা দিতে হইতো, এখন আলাদা আলাদা দেওয়া লাগে না, ওই পাইলোট্রিপের ভিতরে 3টার কম্বিনেশন দেওয়া থাকে, ওইটা আমরা 7 দিন খাইতে বলি, ডেইলি 2 বেলা করি। স্যার আর একটু কথা বলতে চাই আর কি। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, আমাদের কি এই যে 6 মাসের যে কোর্সটা, এতে কি প্রতি মাসে একটা পরীক্ষা হবে না 15 দিন পর পর? আচ্ছা, এটা জানাই দেওয়া হবে। এটা আমরা এইবার যেমন 1 মাস পর নিলাম, কোনোটা 1 মাস পর পরই সাধারণত, আবার কোনোটা 15 দিন পরও নিতে পারি। পরীক্ষার ব্যাপারে সব শামীম ভাই ডিউরেশন আপনাদের দিয়ে দেবে, কখন কি পরীক্ষা হবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ বলেন বলেন বলেন। পরীক্ষাটা কি আপনি প্রথম থেকে কিছু পড়াইছেন তার মধ্যে দিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে আজকে পর্যন্ত যা পড়াইছি সেইগুলোর ভিতরে সেই সব কোশ্চেন আমি আজকে বলে দিলাম। এই কোশ্চেনের মধ্যেই পরীক্ষার কোশ্চেন হবে, এর বাইরে দিয়ে কিছু হবে না। স্যার হ্যাঁ বলেন। শুক্রবার। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, আমাদের এই আর্থ্রাইটিসের জন্য সে হাঁটু ব্যথা কারো বা কিছু হইলে তাতে কি টার্নিলা অ্যাকশন জি ইউজ করা যায়? কি ওষুধের নাম কি? টার্নিলা, TRNILLA। শুনতে পাইনি আপনার কথা আমি। আর টার্নিলা TRNILLA। টার্নিলা বুঝতে পারছি। হ্যাঁ, টার্নিলা ইউজ করা যায়, কিন্তু টার্নিলা বেশি খাওয়া খারাপ, ঠিক আছে? বেশি খাওয়া খারাপ, এটা হচ্ছে অ্যাসিক্লোফেনাক আর কি, ঠিক আছে? বেশি খাওয়া খারাপ, এগুলো কিডনি দিয়ে এক্সক্রিয়েট হয়, এজন্য যদি অনেক দিন ধরে খান তাহলে আবার কিডনিতে সমস্যা হতে পারে, এজন্য অতিরিক্ত খাওয়া খারাপ, 2-1টা খাইলে কিছু হবে না। স্যার কতদিন অনেকদিন মানে? অনেকদিন বলতে 5 দিন প্লাস ইউজ করাই খারাপ। এই ওষুধ আপনার ইমার্জেন্সি 2-1টা খান বা 5 দিন পর্যন্ত ডেইলি একটা খান, এতে সমস্যা হবে না, কিন্তু এই ওষুধ যদি 30 দিন টানা খান তাহলে কিডনিতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? এর পরিবর্তে আমরা কিছু সেফ ড্রাগ বলি, যেমন সোলিনডাক বলি, ন্যাপ্রোক্সেন বলি, এগুলো ইউজ করা যায়, ঠিক আছে? ন্যাপ্রোক্সেন, সোলিনডাক, এগুলো। ন্যাপ্রোক্সেন এগুলো লেখানো আছে, আপনাদের দিয়ে দিছি আমি, সব শীটেও আছে, দেখলেই পাবেন। হ্যাঁ আর কি? সোলিনডাক। আচ্ছা, এই প্রশ্ন অন্য কোশ্চেন বলেন, এটা তো আপনার পার্সোনাল সমস্যা। কারো প্রশ্ন আছে? হ্যাঁ বলেন। যেগুলো আমাদের টপিক দিয়েছেন, এইটার শীটগুলো দিলে আমাদের বেশি ভালো হতো। সব আপনাদের ছবি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? দেওয়া হবে না, যা বলছি তাই লেখা আছে অনেকের কাছে, আপনাদের আমি ছবি যা দিচ্ছি তাই, এর বাইরে কিছু না। আচ্ছা, ছবি কোটা পাইলেই হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে পড়ানোর মধ্যে? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার সিরাপের ডোজে, যেমন আমি একটা সিরাপ যখন ভাঙে খাওয়ানো শুরু করলাম, ওই সিরাপটা কতদিন ইউজ করা যেতে পারে? আচ্ছা, সিরাপ ভাঙে খাওয়ানো শুরু করছেন, কতদিন খাওয়ানো যেতে পারে? সাধারণত যদি ঠিক মতো সিরাপ রাখেন তাইলে 3 থেকে 6 মাস পর্যন্ত ওই সিরাপ খাওয়ানো যায়, কিন্তু ঠিক মতো না রাখলে খাওয়ানো যাবে না বেশি দিন, ঠিক আছে? ঠিক মতো বলতে যে ভালো জায়গায়, যেমন আমরা অতিরিক্ত আলোতে রাখতে নিষেধ করি, ঠিক আছে? অতিরিক্ত আলোতে রাখতে নিষেধ করি, প্লাস মুখ ঠিক মতো আটকানো কিনি, এরকম থাকলে আপনি 3 থেকে 6 মাস ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার, আমি একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছি হচ্ছে, আজকে যে ক্লাসটা হয়েছে এটা কি রিভিউ আমি কি পাবো কিনা লিংকে? হ্যাঁ পাবেন, লিংক দিয়ে দিবে। হ্যাঁ, এটা মানে টোটাল আপনি যে ক্লাসটা করছেন টোটাল কি আমি আবার শুনতে পাবো? হ্যাঁ শুনতে পাবেন। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, আমি তো গতদিন ক্লাস করতে পারি নাই অফলাইনে, তো এখন সেটা কিভাবে পাওয়া যাইতে পারে? যারা ক্লাস করছে তাদের থেকে নোট নিয়ে নেবেন। আপনার কাছ থেকে কোনো মতে? না, আমার কাছ থেকে কিছু পাবেন না। আপনার কি আমি ক্লাস করতে নিষেধ করছিলাম? না, বিশেষ অসুবিধার কারণে আমি করতে পারি নাই।
আচ্ছা, কারো কোশ্চেন আছে আর কোনো, নাইলে শেষ করব? আচ্ছা, শেষ করলাম। ভালো মতো পড়ে আসবেন, নেক্সট ক্লাস কিন্তু পরীক্ষা। ওকে স্যার।